নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আমি পায়েল, খাতাখুন্তির খুনসুটির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা অনেকদিন বাড়ি ছিলাম না, ঘুরতে গেছিলাম, তো সেই কারণে আমার নতুন কোনো ব্লগ আনা হয়নি। আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম, আর কাশ্মীর থেকে ফিরে এসেই এমন একটা পরিস্থিতি হলো যেটা খুবই বেদনাদায়ক। তো সেই কারণে আমার আর ব্লগ বানানোর মন মানসিকতা ছিল না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আবার এই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আমার এই রেসিপিটি আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো খেতে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপিটি। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম। ঠিক ভিডিওতে যেমনভাবে দেখিয়েছিলাম এই রকমভাবেই কেটে নিয়েছিলাম। আর বলে রাখি, চিংড়ি মাছের মাথার দিকটা কাটলে এইরকম কালো সুতোর মতন একটি অংশ বেরোয়, এটি কিন্তু অবশ্যই আপনারা বেছে ফেলে দেবেন। এই যে আমার সমস্ত মাছগুলো বাছা হয়ে গেছিলো, এবং তারপরে এই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে ধুয়ে রাখা মাছগুলোতে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। আর এরই মাঝে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার চিংড়ি মাছের মালাইকারিতে লাগবে। আর এই মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 8 থেকে 9টা মতো কাজু বাদাম, 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো কালো সর্ষে। এটাকেই একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে নিয়ে এই রকমভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার সময় অল্প একটু জলও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো আর একটা বড় মাপের পেঁয়াজ। আর এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম, কারণ এটার একটা পেস্ট বানাতে হবে। এই যে আমার পেঁয়াজ আর টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। তারপরে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আর এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। আর দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিতে হবে। আমি টোটাল চিংড়ি মাছগুলোকে 3টে ব্যাচে ভেজে নিয়েছিলাম। আপনাদের যতটা পরিমাণ চিংড়ি মাছ থাকবে আপনারা ততটা পরিমাণ সেই বুঝে ভেজে নেবেন। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে অল্প একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই পেস্টটাকে কড়াইতে অ্যাড করার পরে
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে এবং 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে অ্যাড করে দিতে হবে 2 চামচ মতো আদা রসুন বাটা। আমার কাছে যেহেতু এই কেনা পেস্টটা রেডি ছিল, সেই জন্য আমি এখানে এই কেনা পেস্টটাই ইউজ করলাম। আপনারা আদা রসুন বাটা যেটা বাড়িতে হয় সেটা ইউজ করতে পারেন। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে আর এটাকে ওভেনে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখে নিতে হবে এটা নিচটা লেগে যাচ্ছে কিনা, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, কিন্তু এখনও মশলাটা আমাদের কষানো হয়নি। তাই আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আরও 5 থেকে 7 মিনিট হতে দেব। পাঁচ থেকে 7 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখে নেব মশলাটা কষানো হয়েছে কিনা। এই পর্যায়ে দেখতে পাচ্ছি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি কাজু বাদাম, জিরে আর সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। পেস্টটাকে কড়াইতে অ্যাড করার পরে মশলাগুলোর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই পেস্টটাকে কড়াইতে অ্যাড করার পরে আবারও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কুক হতে দিতে হবে। ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ মতো টক দই, আর এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে ভালো করে না ফেটিয়ে গ্রেভির মধ্যে অ্যাড করলে গ্রেভির টেক্সচারটা স্মুথ হয় না, সেই জন্য অবশ্যই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন আগে। তারপরে আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটি মশলা বলতে খুব সামান্য মশলাই, এই যেমন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর সমস্ত কিছু অ্যাড করার পরে মশলাগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আবারও এটাকে ঢাকা দিয়ে কুক হতে দেব 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেব এবং যখন দেখব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দইগুলোকে অ্যাড করে দেব। দইটাকে অ্যাড করার পরে মশলার সাথে দইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এই দইটা অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দই অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা কড়াইতে অ্যাড করার পরে মশলাগুলোর সাথে দইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
দইটা অ্যাড করার পরে এটাকে আবার লো ফ্লেমে 5 মিনিট কুক করতে হবে। আমরা তো সকলে জানি চিংড়ি মাছের মালাইকারি মানে নারকেল অবশ্যই লাগবে। চলুন তাহলে নারকেলটাকে প্রিপেয়ার করে নেওয়া যাক। একটা নারকেলকে আমি প্রথমে কুড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, আর সেই কোড়ানো নারকেলের বাটির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম গরম জল। দু থেকে 3 কাপ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছিলাম এই কোড়ানো নারকেলের মধ্যে। তারপরে অন্য একটা বাটি নিয়ে নিলাম আর তার উপর রেখে দিলাম একটা ছাকনা। গরম জলে ভেজানো নারকেলগুলোকে ওই ছাকনার ওপরে ঢেলে দিলাম। এই রান্নার ক্ষেত্রে আমরা এই নারকেলের ছিবড়াগুলোকে ব্যবহার করব না, আমরা শুধু যে নারকেলের দুধটা পেলাম সেটাকেই ব্যবহার করব। এই যে বাটিতে যে নারকেলের দুধটা পেলাম এটাকেই আমরা রান্নাতে ব্যবহার করব। এদিকে 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে যখন দেখলাম মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নারকেলের যে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। নারকেলের দুধটা মশলার সাথে কড়াইতে অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক হতে দিলাম 7 থেকে 8 মিনিটের মতো সময়ের জন্য। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম এবং দেখলাম এটা রেডি হয়ে গেছে কিনা। যখন দেখলাম মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন বুঝে গেলাম এটা রেডি হয়ে গেছে। তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই গ্রেভির মধ্যে একে একে অ্যাড করে দিলাম। তারপরে চিংড়ি মাছগুলোকে আমি গ্রেভির সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প একটু গরম মশলা। ব্যাস, এই ছিল আমার আজকের চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটি বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। নতুন নতুন রান্না সম্পর্কিত টিপস এবং নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার হাতা খুন্তির খুনসুটির পরিবারকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।